হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে আলোচনা করছো, পড়াশোনা করছো, তাদের মেজর পার্ট পেপার 1-এর আজকের আমাদের আলোচনার বিষয় রয়েছে যে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তির মতবাদ। তো এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও বা আমাদের থেকে যুক্ত হতে চাও, তো স্ক্রিনে যে দুটো নাম্বার রয়েছে এই দুটো নাম্বারে তোমরা সরাসরি যোগাযোগ করে নিতে পারো। অনলাইন কোর্সে যে সুযোগ সুবিধাগুলো তোমাদের জন্য আমরা রেখেছি, তো এখানে তোমরা পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। এছাড়া মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি আমরা রেখেছি শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য শুধুমাত্র 699। এছাড়া অনলাইন তোমরা গুগল প্লে স্টোর থেকেও আমাদের একটা অ্যাপ রয়েছে, যেটা পিস্টিকল এডুকেশন বলে যে অ্যাপটা, তো এই অ্যাপটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে ওখানে যুক্ত হতে পারবে। তো চলো এবার মেন আলোচনায় আসা যাক। দেখো, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত প্রাচীন কল্পনাপ্রসূত মতবাদগুলির মধ্যে অন্যতম মতবাদ হলো সামাজিক চুক্তি মতবাদ। যতগুলো মতবাদ রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো যে সামাজিক চুক্তি মতবাদ। এই রাষ্ট্র সম্পর্কে ধারণা গড়ে তোলার ক্ষেত্রে এই মতবাদটি অগ্রণী ভূমিকা পালন করেছে। এই মতবাদের প্রবক্তা হলেন হবস, লক এবং রুশো। এরা তিনজনেই একমত যে চুক্তির মাধ্যমেই রাষ্ট্রের উৎপত্তি হয়েছে, সেটা তারা তিনজনই এই বিষয়ে একমত হয়েছেন এবং তিনজনই এই রাষ্ট্রের যে সামাজিক উৎপত্তি সংক্রান্ত যে চুক্তিটা রয়েছে, সামাজিক চুক্তি মতবাদের সংজ্ঞা তারা দিয়েছেন। আচ্ছা, তো এই চুক্তির মূল বক্তব্য কি আছে দেখো। অতীতে সমাজে রাষ্ট্র বা সরকারের অস্তিত্ব ছিল না বললেই চলে, ঠিক আছে? আগে সমাজে কিন্তু কোনো ধরনের সরকার বা রাষ্ট্র সেভাবে এদের কোনো অস্তিত্ব ছিল না। ফলে মানুষের মধ্যে কোনো রকম রাজনৈতিক চেতনারও সৃষ্টি হয়নি। যেহেতু সরকার ছিল না, সেহেতু মানুষের মধ্যে রাজনৈতিক চিন্তাধারা বা রাজনৈতিক চেতনাও সেভাবে গড়ে ওঠেনি বা সৃষ্টি হয়নি। রাষ্ট্র এবং সরকারহীন এইরূপ অবস্থাকে প্রাকৃতিক অবস্থা বলা হয়, ঠিক আছে? যেখানে রাষ্ট্র বা সরকার কিছুই ছিল না, তো সেই অবস্থাটাকে আমরা বলবো প্রাকৃতিক অবস্থা। চুক্তিবাদীদের কিছু জনের বক্তব্য ছিল যে এই প্রাকৃতিক অবস্থা সমাজের সৃষ্টি হয়নি, এই অবস্থা ছিল প্রাক সামাজিক, ঠিক আছে? সামাজিক অবস্থার আগেকালের যে অবস্থাটাকে বলা হয়েছে, তো এটা ছিল সেই অবস্থা। অন্যদিকে অন্য আর একদল চুক্তিবাদীদের অভিমত ছিল যে এই অবস্থায় সমাজের অস্তিত্ব যদিও বা থাকে, কিন্তু রাষ্ট্রের কোনো অস্তিত্ব ছিল না, ঠিক আছে? আরো অনেক চুক্তিবাদীরা মনে করতেন যে এই অবস্থায় যদিও বা সমাজের যদি অস্তিত্ব থেকেও থাকে, কিন্তু সেই ক্ষেত্রে শুধুমাত্র সমাজেরই অস্তিত্ব থাকবে, কিন্তু রাষ্ট্রের কোনো অস্তিত্ব এই সময়টায় ছিল না। একে তারা প্রাক রাষ্ট্রীয় বলে আখ্যায়িত করেছেন। সুতরাং এই রকম প্রাকৃতিক অবস্থায় মানুষের জীবনযাপন নিয়ন্ত্রিত হয় প্রাকৃতিক আইন দ্বারাই, ঠিক আছে? যেখানে সরকার বা রাষ্ট্র তখনও গড়ে ওঠেনি, সেই সমস্ত সময়ে যে প্রাকৃতিক আইন দ্বারাই কিন্তু সমস্ত ধরনের জীবনযাপনকে নিয়ন্ত্রণ করা হয়েছিল। ক্রমশ বিভিন্ন কারণে প্রাকৃতিক অবস্থায় মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে এবং যার থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রেই বা লক্ষ্যেই মানুষ চুক্তির মাধ্যমে রাষ্ট্র গড়ে তোলে। আচ্ছা, এরপরে কি যে চুক্তির মাধ্যমে রাষ্ট্রের সৃষ্টি ধারণা নতুন কোনো বিষয় নয়, ঠিক আছে? রাষ্ট্র গঠনের জন্য যে সামাজিক চুক্তি, বিভিন্ন ধরনের চুক্তির মাধ্যমে একটা রাষ্ট্র গঠন করতে হয়, সেটা অনেক আগের থেকেই চলে এসছে। যেমন মহাভারতের শান্তি পর্বে কিংবা কৌটিল্যের অর্থশাস্ত্রে এবং সামাজিক চুক্তির ধারণা পাওয়া যায়। তবে যে তিনজন রাষ্ট্র দার্শনিক এই মতবাদকে সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করিয়েছে, তাদের মতবাদগুলি আমরা এখন নিচে আলোচনা করব। তো প্রথমে হলো কি, টমাস হবসের মতবাদ অনুসারে কি আছে দেখো। তো টমাস হবসের মতবাদ অনুসারে ইংরেজ চিন্তাবিদ টমাস হবস তার
লিভেইথন 1951 নামক বিখ্যাত গ্রন্থে এই অভিমত প্রকাশ করেন যে প্রাকৃতিক অবস্থায় মানুষের জীবন ছিল নিঃসঙ্গ, ঘৃণ, দরিদ্র, পাশবিক এবং ক্ষণস্থায়ী। নিঃসঙ্গ মানে সেরকম তাদের কোনো সঙ্গসাথী ছিল না, ঘৃণ্য ছিল, দরিদ্র ছিল, পাশবিক এবং ক্ষণস্থায়ী ছিল তারা। এই বিশৃঙ্খল অবস্থা থেকে মুক্তি পাওয়ার আশায় আদিম মানুষ নিজেদের মধ্যে চুক্তি করে সমস্ত ক্ষমতা নিঃশর্তভাবে কোনো একজন ব্যক্তি বা ব্যক্তি সংসদের হাতে অর্পণ করে দেয়। ঠিক আছে, তারা আগে ছিল সমস্ত দিক থেকে একা, ঠিক আছে, নিঃসঙ্গ অবস্থায় ছিল, দরিদ্র ছিল, এবং এই সমস্ত অবস্থা থেকে নির্যাতন পাওয়ার জন্য তারা যে কোনো এক ব্যক্তি বা একটা গোষ্ঠীর উপর সেই ক্ষমতাগুলোকে তারা তাদের হাতে দিয়ে দেয়। হবস এর মতে সম্পূর্ণ ক্ষমতাপ্রাপ্ত ওই ব্যক্তি বা ব্যক্তি সংসদ হলেন সার্বভৌম শক্তির অধিকার। ঠিক আছে, হবস বলেন যে যার হাতে সেই ক্ষমতাগুলো দেওয়া হয়েছিল সেই ছিল হলো সার্বভৌম শক্তির আধার। যেহেতু আদিম মানুষ নিঃশর্তভাবে সার্বভৌম কর্তৃপক্ষের হাতে ক্ষমতা অর্পণ করেছে, সেই হেতু জনগণ কোনোভাবেই তার কাছ থেকে জবাবদিহি চাইতে পারত না। ঠিক আছে, এক্ষেত্রে এখানে কি হয়েছিল, এখানে জনগণেরা নিজের ইচ্ছা করেই বা নিজের ইচ্ছা মতেই সমস্ত ক্ষমতা একজন ব্যক্তি বা একজন ব্যক্তি গোষ্ঠীর হাতে দিয়েছিল, যার জন্য তারা কিন্তু তার কাছ থেকে কোনো জবাবদিহি করতে পারত না, বা যাকে অধিকার দেওয়া হয়েছিল সে জবাব দেওয়ার তার কোনো বাধ্যবাধকতা ছিল না। আচ্ছা, এরপরে যেটা হলো জন লকের মতবাদ অনুসারে কি দেখো, দ্য ট্রিটিস অফ গভর্নমেন্ট 1690 গ্রন্থে ব্রিটিশ চিন্তাবিদ জন লক এই অভিমত ব্যক্ত করেন যে প্রাক রাজনৈতিক অবস্থায় মানুষ প্রাকৃতিক নিয়মের দ্বারাই জীবন, সম্পত্তি এবং স্বাধীনতার মতো অধিকারগুলিকে ভোগ করত, যাকে প্রাকৃতিক অধিকার বলা হয়ে থাকে। ঠিক আছে, বিভিন্ন প্রাক রাজনৈতিক অবস্থায় প্রাকৃতিক নিয়মের দ্বারাই কিন্তু মানুষের জীবন, সম্পত্তি এবং স্বাধীনতা এই সমস্ত অধিকারগুলো তারা ভোগ করত, এবং এটাকে আমরা বলতাম প্রাকৃতিক অধিকার। লক এর মতে জনগণ এই সমস্ত অধিকার সুষ্ঠুভাবে ভোগ করতে পারতেন না বলে চুক্তির মাধ্যমে রাষ্ট্রের সৃষ্টি হয়। তারা কিন্তু এই সমস্ত অধিকার যেগুলো রয়েছে জীবন, সম্পত্তি এবং স্বাধীনতার অধিকার ঠিক মতো কিন্তু তারা ভোগ করতে পারতো না, যার ফলে তারা চুক্তির মাধ্যমে কি সৃষ্টি করে, চুক্তির মাধ্যমে হলো রাষ্ট্রের সৃষ্টি করে। মূলত দুটি চুক্তি সম্পাদিত হয়েছিল এই সময়, একটি হলো জনগণের নিজেদের মধ্যে চুক্তি এবং অপরটি জনগণের সঙ্গে রাজার চুক্তি। শাসক যদি চুক্তি পালনে ব্যর্থ হন তবে সেই শাসককে ক্ষমতাচ্যুত করার অধিকার জনগণের কাছে ছিল বা রয়েছে। আচ্ছা, এরপরে যেটা 3 নম্বরে রয়েছে রুশোর মতবাদ। দেখো, আচ্ছা, জ্যাকস রুশো 1762 সালে তার সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে সামাজিক চুক্তি মতবাদটি ব্যাখ্যা করেছেন। তার মতে যে প্রাক রাষ্ট্রিক মানুষের জীবন ছিল সরল, সুখী এবং আনন্দময়। তখনকার দিনে মানুষের জীবন খুবই সরল বা সিম্পল, সাধারণ বলতে পারো, এবং সুখী, আনন্দময় ছিল। অথচ জনসংখ্যা বৃদ্ধি এবং ব্যক্তিগত সম্পত্তির উদ্ভবের ফলেই সমাজের সৃষ্টি হতে শুরু করলো এবং মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠতে লাগলো। ঠিক আছে, প্রথম অবস্থায় মানুষের জীবন খুবই সরল ছিল এবং তারা খুব সুখী ছিল, কিন্তু আস্তে আস্তে যখন মানুষের মধ্যে ব্যক্তিগত সম্পত্তির উদ্ভব ঘটতে শুরু করলো এবং তারপরেই আস্তে আস্তে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হলো এবং মানুষ তখন সৃষ্টি করতে লাগলো হলো রাষ্ট্র। রুশোর মতে এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য জনগণ নিজেদের মধ্যে চুক্তি করে সার্বভৌম ক্ষমতা সাধারণ ইচ্ছার হাতে তুলে দেওয়া হয় বা তুলে দিয়েছিল তারা তখন। আচ্ছা, এরপরে যেটা রয়েছে যে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তি মতবাদের কিছু ত্রুটি বিচ্যুতি সমালোচকদের নজরে কিন্তু এড়াতে পারেনি, মানে কিছু সমালোচনাও রয়েছে এই উৎপত্তি সংক্রান্ত যে মতবাদগুলো রয়েছে তাদের কিছু সমালোচনাও রয়েছে। তো কি এই সমালোচনা? প্রথমে দেখো, সমালোচকদের মতে এই মতবাদটি অনৈতিহাসিক, কেননা চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টির সমর্থনে কোনো নির্ভরযোগ্য প্রমাণ কিন্তু তখন পাওয়া যায়নি। ঠিক আছে,
দ্বিতীয় নাম্বারে কি প্রকৃতির রাজ্য সম্পর্কে চুক্তিবাদীদের ধারণা সম্পূর্ণই ছিল কাল্পনিক। প্রকৃতির রাজ্য চুক্তিবাদীদের আলোচনার একটি অনুমিত প্রকল্প শুধুমাত্র। 3 নম্বরে কি আছে যে যুক্তির নিরিখেও এই মতবাদটি সমর্থনযোগ্য নয়, কেননা চুক্তিবাদীদের প্রকৃতির রাজ্য যে আদিম ব্যবস্থার কথা বলা হয়েছে সেখানে কোনরূপ চুক্তি সম্পর্কিত ধারণা পোষণ করা সম্ভবপর ছিল না। এবং 4 নাম্বার, চুক্তিবাদীদের যে স্বাভাবিক অধিকারের ধারণাটি রয়েছে সেটি ভ্রান্ত ধারণারূপে চিহ্নিত। যে স্বাভাবিক চুক্তি ধারণাটা সেটা একটা ভ্রান্ত ধারণা হিসেবে তারা সমালোচনা করেছে, কেননা অধিকারের ধারণাটি সামাজিক এবং রাষ্ট্রীয় প্রেক্ষাপটে কার্যকর হতে পারে। প্রাকৃতিক রাজ্যে এই সামাজিক এবং রাষ্ট্রীয় যে প্রেক্ষাপট এটা কিন্তু কার্যকর হতে পারে না। তো এরূপ সমালোচনা থাকা সত্ত্বেও সামাজিক চুক্তি মতবাদের গুরুত্বকে অস্বীকার করা যায় না। বার্কার এর ভাষায় বলা হয় যে সামাজিক চুক্তি মতবাদ ন্যায় এবং স্বাধীনতার মহান গণতান্ত্রিক আদর্শ প্রচার করে এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সুদৃঢ় করেছে। আচ্ছা, লক এবং রুশোর রাজনৈতিক দর্শন বিপ্লবীদের কাছে আলোকবর্তিতা হিসেবে কাজ করেছে এই সামাজিক চুক্তি। তো তোমাদের আজকের যে ভিডিওটা আলোচনার বিষয় এটাই ছিল। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।